আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের পাকা আমের ভাপা সন্দেশ। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। গরমকালে ভাপা সন্দেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই গরমকালে প্রচুর পাকা আমও পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের পাকা আমের ভাপা সন্দেশের রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নরম তুলতুলে পাকা আমের ভাপা সন্দেশগুলো কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে কিন্তু একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প একটু জল আগে থেকেই দেওয়া ছিল। এবার কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ধরনেরই দুধ দিতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর দুধটাকে খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ভালো করে একবার দুধটাকে মিশিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই ভিনিগার ও জলের মিশ্রণটা দুধের মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা হাতা নিতে হবে, আর এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। এইভাবে প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এখন কিন্তু ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। আর এখানে আমি ভিনিগার দিয়ে দুধটা কাটিয়েছি, মানে ছানায় পরিণত করেছি। আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা রেডি করতে পারেন। ছানাগুলোকে আলাদা করে নেব, তার জন্য এরকম একটা মিক্সিং বোলের ওপরে ছাঁকনি রেখে দিয়েছিলাম। আর ছানাগুলোকে এইভাবে ছাঁকনির ওপরে রেখে দিতে হবে, মানে ঢেলে দিতে হবে। ছানাগুলো আলাদা হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে। খুব ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে ছানার এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। আর এদিকে একটা পাকা আম নিয়েছি। আমের পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন আমের টুকরোগুলোকে এইভাবে তুলে নিতে হবে, মানে প্রথমে এইভাবে টুকরো করে নিতে হবে, তাহলে আমের টুকরোগুলো খুব সুন্দর হয়ে যাবে। তারপর একটা হাতা বা চামচ নিতে হবে, আর মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু পুরো আমটাকে টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। শুধুমাত্র আমের টুকরোগুলোকেই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে আমের পাল্পটা ঘন হয়। তাহলে কিন্তু ভাপা সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হবে। আমের পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে, আর বেশ ঘনও হয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে ছানাগুলোর থেকে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছে। আর এই সময় যেহেতু কম সময় ছিল, একটা হাতা দিয়ে প্রেস করে নিয়েছিলাম। এতে ছানার জলটা কিন্তু নিচে পড়ে গেছে। এখন ছানাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন। যদি আপনাদের বেশি মিষ্টি পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা আরও বেশি পরিমাণ চিনি দিতে পারেন। ছানা ও চিনিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে স্মুথ আর একেবারে ক্রিমের মতন হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এইভাবে একবার ভাপা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে তো খুবই ভালো হয়, আর বানানো কিন্তু একেবারে সহজ। আর খুবই কম উপকরণ দিয়ে বানানো দেখাবো, যাতে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারে। এখন যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটাও কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই সময় আমি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়েছিলাম, যার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তাই এখানে আপনারা অল্প একটু এলাচ গুঁড়ো দিতেও পারেন বা নাও দিতে পারেন। যেহেতু পাকা আমের সন্দেশ, না দিলেও হবে, তবে অল্প যদি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দেওয়া যায়, তাহলে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। এখন একটা কেক টিন রেডি করে নিতে হবে। আপনারা কিন্তু কেক টিনের জায়গায় যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন। প্রথমে খুব ভালো করে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। আর এরকমই একটা বাটার পেপার নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছিলাম। এতে ভাপা সন্দেশটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হয়। এইভাবেই কিন্তু একটা বাটার পেপার নিয়ে লম্বা করে দিয়ে দিতে হবে। আর যদি বাটার পেপার না থাকে, কোনো অসুবিধা নেই, না থাকলেও চলবে। আর বাটার পেপার দেওয়ার কারণে ভাপা সন্দেশটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। আর ডিমোল্ড করার সময় সন্দেশটা ভেঙেও যায় না। এখন সাইডগুলোতেও একইভাবে বাটার পেপারটা আটকে দিচ্ছি, মানে মোল্ডটার দুদিকেও একইভাবে বাটার পেপার দিয়ে দিচ্ছি। এতে ভাপা সন্দেশটা মোল্ডের গায়ে আটকেও যাবে না, আর খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। আবারও সামান্য পরিমাণ ঘি বা তেল নিতে হবে, আর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। যদি তেল দেওয়া হয়, তাহলে কিন্তু সাদা তেলই দিতে হবে, নাহলে ঘি বা বাটার ব্রাশ করে নিলেও হবে।
এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম হাওয়া না থাকে। কেক টিনটা একেবারেই রেডি। এবার ভাপা সন্দেশটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে অল্প একটু জল নিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে জলটাকে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। জলটা অনেক বেশি মনে হচ্ছিল, তাই জলটা একটু কমিয়ে দিলাম। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা জলের নিচে যেন ডুবে না যায়, জলের জন্য একটু উঁচুতেই থাকে স্ট্যান্ডটা, তাহলেই কিন্তু সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হবে। স্ট্যান্ডের ওপরে কেক টিনটা বসিয়ে দিলাম। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর 15 থেকে 20 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই কিন্তু ভাপা সন্দেশটা রেডি হয়ে যাবে। আর এই সময় কড়াইয়ের ঢাকনার মধ্যে একটা যে ছোট্ট ছিদ্র আছে সেটাকেও কিন্তু একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। তাহলে ভেতরের হাওয়া বাইরে বেরোতে পারবে না আর অনেক তাড়াতাড়ি ভাপা সন্দেশটা রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের 20 মিনিট পরেই দেখাচ্ছি। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু ভাপা সন্দেশটা খুব একটা ভালো হবে না, ভাপা সন্দেশের ভেতরটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। প্রায় 20 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ভাপা সন্দেশটাকে একটু চেক করে নিতে হবে। আর জলটা কিন্তু প্রায় কমে গেছে, আর জলটা নেই বললেই চলে। এই সময় এরকম একটা স্টিক নিতে হবে আর ভাপা সন্দেশের মধ্যে দিয়ে চেক করে নিতে হবে। যদি স্টিকটা একেবারেই পরিষ্কার তাহলে বুঝে নিতে হবে ভাপা সন্দেশটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ভাপা সন্দেশটাকে কড়াই থেকে বের করে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি যাতে ভাপা সন্দেশটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ভাপা সন্দেশ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টা হয়ে গেছে। ভাপা সন্দেশের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ভাপা সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু সাইডের যে বাটার পেপারগুলো আছে সেইগুলোকে প্রথমে আলাদা করে নিতে হবে, মানে বের করে নিতে হবে। এবার যে বড় লম্বা বাটার পেপারটা আছে সেটাকে এইভাবে দুটো সাইড তুললেই কিন্তু সন্দেশটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার সন্দেশটাকে ট্রের ওপরে রেখে দিলাম। এবার সন্দেশটা চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন, আর নাহলে আরও ছোটো ছোটো চৌকো পিসেও কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু ভাপা সন্দেশটা কেটে নেবেন। আর এই ভাপা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না সন্দেশগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। অল্প কয়েকটা পেস্তার গুঁড়ো আমি ভাপা সন্দেশগুলোর ওপরে ছড়িয়ে দিয়েছি, এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো কিন্তু ভাপা সন্দেশগুলোর ওপরে দিয়ে দেখতে পারেন। ভাপা সন্দেশগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন একটা ভাপা সন্দেশ কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই দারুণ স্বাদের ভাপা সন্দেশটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন পড়েনি। খুবই কম উপকরণ, মাত্র 3টি উপকরণ দিয়েই বানানো হয়েছে। আর খেতে তো খুবই ভালো হয়, নিজের হাতেও একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।